আমি পারমিতা। আমি রাস্তায় বেরোলে মুখ ঢেকে বেরোই। আমার মুখ আমি কাউকে দেখাই না। আমার মুখ দেখলে সবাই ভয় পায়। আমার মুখ একটা ঝলসে যাওয়া আগুনের গোলা। এই আগুনের গোলার দিকে তাকালে সবার চোখ যাতে ঝলসে না যায় সেই জন্য মুখ ঢাকা রাখি। তোমরা ভাবছো কি বলছি, তাই তো? আমি কলেজে পড়ি, মধ্যবিত্ত ঘরের মেয়ে, খুব সাদাসিধে। বাড়িতে আমি আর আমার বাবা থাকি। মা মারা গেছে 2 বছর আগে। আমি কোনো মতে বাবার পেনশনের টাকা দিয়ে সংসার চালাই, পড়াশোনার ফাঁকে ফাঁকে টিউশন করি। 3rd ইয়ারে পড়ি আমি। এই কলেজে কিছু বেয়ারা ছেলে আছে, বাবার প্রচুর টাকা এবং ক্ষমতার জোরে সারা কলেজ দাপিয়ে বেড়ায়। স্যারেদের মানে না, সবাই তাদের দেখে গুটিয়ে থাকে। আমি তাদের পছন্দ করি না, নিজের মতো থাকি, পড়াশোনা করি। একদিন আমি কলেজের গেট দিয়ে ঢুকছি, ওই ছেলেগুলো দেখে আমায় দাঁড় করালো। তাদের থেকে একটি ছেলে, সঞ্জিত নাম। সঞ্জিত আমাকে ডেকে বলল, তোমার এত অহংকার কিসের? সবাই আমাকে দেখে পাগল, আমার বাইকে ওঠার জন্য পাগল, আর তুমি আমাকে পাত্তা দাও না, মনে হয় ইগনোর করো। আমাকে দেখেও দেখো না, কি ব্যাপার সুন্দরী? একবার এসো আমার ফ্ল্যাটে, তোমায় একটু ভালো করে দেখি 2 চোখ ভরে। সবাই হো হো করে হেসে উঠল। আমি ওই নোংরা ছেলেগুলোর কোনো কথার কোনো উত্তর না দিয়ে চলে গেলাম। কিছুদিন পর সরস্বতী পুজো উপলক্ষে চাঁদা তুলতে এসেছিল কলেজে সঞ্জিত ও তার সাঙ্গপাঙ্গ। আমাকে এসে বলল, সরস্বতী পুজোর চাঁদা নিতে এসেছি, দাও দেখি সোনামণি। আমি পার্স থেকে 100 টাকা বের করে দিলাম। কথা না বাড়িয়েই টাকাটা ওর হাতে দিতে চাইলাম। আমার হাতে 100 টাকা দেখে ওরা সবাই হেসে বলল, 100 টাকা? এতে তো জল গরমও হবে না। এই 100-র পেছনে আর একটা শূন্য লাগিয়ে দিলেই হবে। আমি বললাম, 1000 টাকা? আমার কাছে নেই অত টাকা, আর থাকলেও দিতাম না। সরস্বতী পুজোর চাঁদা 1000 টাকা? সঞ্জিত বলল, কি করব বলো, টাকা তো আমাদের চাই, ধুমধাম করে পুজো করব ভেবে রেখেছি। তুমি যদি টাকা না দিতে চাও কোনো ব্যাপার না, তোমার রূপের আগুনে একদিন আমাকে ঝলসে যেতে দাও। আগুন নিয়ে খেলতে আমি বড্ড ভালোবাসি। আমার প্রচণ্ড রাগ হলো। আমি আর সহ্য করতে না পেরে সঞ্জিতের গালে হাতটা উঠাতেই হাত ধরে ফেললো। বলল, কিসের এত দেমাক? হ্যাঁ? আমি পায়ের হিল দিয়ে সঞ্জিতের পাটা চেপে দিলাম খুব জোরে। সঞ্জিত ব্যথায় হাতটা ছেড়ে দিল। আমি ক্লাস থেকে বেরিয়ে এলাম কোনো কথা না বলে। আমি বাড়ি চলে এলাম। বাবার বয়স হয়েছে, বাবাকে কিছু জানাইনি। বাবার এমনি হাই প্রেশার, এতে এত চিন্তা করলে আরও প্রেশার বাড়বে, সেই জন্য আমি কিছু বলিনি। সঞ্জিতের বাবা এমএলএ, ওদের বড় পাওয়ার। ওদের ভয়েতে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। সেদিন রাত্রে আমি পড়ছি, বাবা শুয়ে আছে, শুয়ে শুয়ে টিভি দেখছে। দরজায় কড়া নাড়া শব্দ। শব্দ পেয়ে দরজা খুলেই দেখি সঞ্জিত ও তার সাঙ্গপাঙ্গ। আমি ভয় পেলাম। আমি দরজাটা অল্প খুলতেই ওরা হুড়মুড় করে ঢুকে বাবার কাছে গেল। বলল, আপনার মেয়ের এত দেমাক কিসের? একটু সামলান মেয়েকে, আর যদি সামলাতে না পারেন আমাদেরকে বলুন, আমরা ঠিক সামলে দেব। আমি রেগে গিয়ে বললাম, তোমাদের লজ্জা করে না? মেয়েদের সম্মান দিতে পারো না? বাবার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলছো? সঞ্জিত বলল, বেশ করেছি। আমি রাগে ফট করে এক চড় মেরে দিই সঞ্জিতের গালে। সঞ্জিত রেগে গিয়ে বলল, এত বড় সাহস তোর? বলে এক হাত দিয়ে গলা চেপে আর এক হাত দিয়ে আমার গা থেকে ওড়নাটা খুলে নিল। আমার বাবা চিৎকার করছে, ওকে ছেড়ে দাও তোমরা। বাবার কথা শুনে জোরে জোরে হাসছিল ওরা। আমার লজ্জাস্থানে বাজেভাবে স্পর্শ করে। আমি খুব ভয় পাই। লজ্জা নিবারণের তাগিদে চিৎকার করি। আমার ভয়ঙ্কর আর্তনাদে সবাই ছুটে আসতেই ওরা পালিয়ে যায়। আমি খুব শান্ত, অল্পতে ভেঙে পড়ি না। এই সামান্য ব্যাপার, মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি, এই সমাজে কিছু মানুষরূপী হায়নার সাথে লড়াই করে থাকতে হবে বেঁচে থাকার তাগিদে। আমি আমার পকেটে এত কম সম্মান রাখি না যে যেটা কিছু নররূপী পিশাচের কামনার স্পর্শে নষ্ট হয়ে যায়। সম্মান যদি নষ্ট হয় সেটা আমার নয়, ওদের হবে। এই ঘটনার পর আমি প্রশাসনের দ্বারস্থ হই। পুলিশ ওদের সবাইকে গ্রেপ্তার করে। কিছু রাজনৈতিক ক্ষমতার জোরে তারা সকলে ছাড়া পেয়ে যায়। আমি সেটা জানতাম না। দিন 7 পর আমি কলেজে যাওয়ার জন্য বের হই। রাস্তায় হট করে দেখলাম সঞ্জিত ও তার সাঙ্গপাঙ্গ পথ আটকে দাঁড়ালো। আমি তাদের দেখে অবাক হয়ে যাই। এদের তো জেলে থাকার কথা। সঞ্জিত বাইক থেকে নেমে এসে বলল, আমাকে দেখে অবাক হলে বুঝি? দেখো, তুমি আমায় কিচ্ছু করতে পারোনি। তুমি কেন? কেউই আমাদের কিচ্ছু করতে পারবে না। আমি তো ছাড়া পেয়ে গেছি, এবার তুমি কোথায় পালাবে?
তোমায় কে বাঁচাবে আমার হাত থেকে? এই বলে পকেট থেকে একটি শিশি বের করে আমার মুখে ছুঁড়ে মারল। সাথে সাথে আমার সারা মুখ জ্বলতে শুরু করলো। এটা অ্যাসিড ছিল। আমি রাস্তায় শুয়ে পড়ি। ততক্ষণে ওরা পালিয়েছে। কাটা কুকুরের মতো ছটপট করি। প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ি। রাস্তায় লোকজন বোধহয় আমায় হসপিটালে নিয়ে যায়। আমার জ্ঞান ফিরল রাতে। দেখলাম মুখটা ভার হয়ে আছে, খুব যন্ত্রণা হচ্ছে। হাতটা মুখে দিয়ে দেখলাম সারা মুখে ব্যান্ডেজ জড়ানো। আমি বুঝলাম ওরা অ্যাসিড মেরেছিল। ডাক্তারবাবু এলো, আমাকে সবটা বলল। আমি বললাম, ডাক্তারবাবু আমার মুখটা কি ঝলসে গেছে? কাঁদতে কাঁদতে বললাম, কতটা পুড়েছে? অল্প তো? ডাক্তারবাবু আমায় শান্ত হতে বলল, না না, সামান্য একটু জায়গা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন একদম, ঠিক মতো মেডিসিন নাও, ঠিক হয়ে যাবে। সিস্টারকে বলল আমাকে একটা ইঞ্জেকশন দিতে, বলে চলে গেলেন। আমি সিস্টারকে জিজ্ঞেস করলাম, আমার ড্রেসিং কবে হবে? সিস্টার বলল, কাল তোমায় ড্রেসিং করাবো সকালবেলা। আমি ড্রেসিংয়ের অপেক্ষায় ছিলাম। সকালবেলা যথারীতি সিস্টার এসে আমার মুখ থেকে ব্যান্ডেজটা খুলল। খুব ব্যথা লাগছিল, আমার যন্ত্রণা হচ্ছিল। আমি সিস্টারকে জিজ্ঞেস করলাম, একটা আয়না দিন না, মুখটা দেখব। সিস্টার বলল, এখানে তো আয়না নেই। আমি বললাম, আপনার মোবাইলটা একটু দিন না। কিন্তু সিস্টার রাজি হলো না, বলল ফোনটা চার্জে দেওয়া আছে, পরে এনে তোমায় দেব। আমি বুঝলাম ইচ্ছে করে দিল না ওরা। এই ব্যাপারটা এড়িয়ে গেল, সেটা আমার বুঝতে অসুবিধা হলো না। ড্রেসিং কমপ্লিট হলো। দিন 7 পর আমায় ছুটি দিল। বাবা নিতে এসেছিল আমায়। আমি বাড়ি গিয়ে প্রথমেই আয়নার সামনে দাঁড়ালাম। দেখলাম আমার সারা মুখ ঝলসে গেছে, পুরো মুখ কালো হয়ে গেছে, মুখের চামড়াগুলো কুঁচকে গেছে। নিজেকে নিজেই চিনতে পারছিলাম না, বিভীষিকা লাগছিল। নিজের মুখ নিজে দেখেই ভয়ে চিৎকার করে ফেলি। খুব কাঁদছিলাম আমি। পাশে রাখা থাকা জলের বোতল দিয়ে কাঁচটা ভেঙে ফেলি। সারা ঘরের সাজগোছের জিনিসগুলো সব এলোমেলো করে ওলট পালট করে ফেলি। বাবা আমাকে সামলাতে পারছিল না। বাবা বারবার বলছিল, শান্ত হ মা, নিজেকে শান্ত কর। বাবা আমাকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললো। আমি আরও জোরে জোরে কাঁদতে শুরু করলাম। বাবাকে বললাম, বাবা আমাকে কেউ চিনতে পারবে না, আমি এই মুখ আর কাউকে দেখাতে পারবো না, সবাই ভয় পাবে। বাবা তুমি আমায় চিনতে পারবে তো? তুমি আমায় দেখে ভয় পাবে না তো বাবা? বাবা এই শুনে আরো জোরে জোরে কেঁদে ফেলল। বাবা বলল, ওরে চুপ কর, চুপ কর, নিজেকে শান্ত কর, আমি তোর বাবা, তুই আমার রাজকন্যা। আমি বললাম, কি রাজকন্যা? আমি রাজকন্যা? বাবা বলল, হ্যাঁ তুই আমার রাজকন্যা। আমি কান্না থামিয়ে হাসতে শুরু করলাম। বাবা বলল, শান্ত হ। আমাকে চেয়ারে বসিয়ে মাথা সাপটে দিচ্ছিল। আমি বাবাকে বললাম, আমার কি হবে বাবা? বাবা বলল, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি নিজেকে ঘরবন্দি করলাম, কিছুদিন কোথাও বেরোয়নি। বাবা বলল, পড়াশোনাটা আবার স্টার্ট কর, নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি বললাম, এই মুখ নিয়ে আমি কি করে কলেজে যাব? আমাকে দেখে সবাই উপহাস করবে। এই কথা শুনে বাবা বলল, তুই আমার মেয়ে, তুই হাঁটতে পারিসনি, হাঁটতে শিখিসনি, কে কি বলল কোনোদিনও প্রাধান্য দিসনি, তবে আজ এই প্রশ্নগুলো কেন? নিজের মনকে শান্ত কর, শক্ত হ। আমি ভাবলাম, ঠিকই তো। আমি সবটা ভুলে যাওয়ার চেষ্টা করলাম। আমি এরপর আর কোনো স্টেপ নিইনি ওদের এগেনস্টে। কি আর হবে এসব করে? নিজের ভাগ্যের ওপরে দোষ দিয়ে সবটা ভুলে গেলাম। পরের সপ্তাহে কলেজে যাবার জন্য বের হলাম। বাবা খুব খুশি হয়েছিল। ভালোভাবে মুখে ওড়নাটা চাপা দিয়ে বেরোলাম, কেউ যাতে দেখতে না পায়। কলেজের গেটে ঢুকতেই খুব জোরে হাওয়া উঠল। আমার ওড়না মুখ থেকে সরে গেল। তাড়াতাড়ি ওড়নাটা মুখে চাপা দিতে গেলাম, দেখলাম সঞ্জিত দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আর উপহাস করলো না, থ হয়ে গেল, কিন্তু বলল না কিছু। আমি তাড়াতাড়ি ওখান থেকে চলে এলাম ক্লাসে। সবাই জানতে চাইলো কি হয়েছে। আমি বললাম, আগুনে পুড়ে গেছে। সবটা এড়িয়ে গেলাম, কারো কোনো কথার জবাব দিলাম না। সবাই তাকিয়ে ছিল আমার দিকে হা করে। আমি গুরুত্ব দিলাম না। মনে মনে তো একটা কষ্ট কাজ করে, যন্ত্রণা হয়, রাগ হয়, কিন্তু বাইরে আর প্রকাশ করি না। আগে যেমন ছিলাম তেমন করেই থাকার চেষ্টা করি। জীবনটা তো একটা নাটকের মঞ্চ, তাই না? আমি আর পেছনে পড়িনি,
শুরু হলো পড়াশোনা। মন দিয়ে পড়াশোনা শুরু করলাম। যা হবার হয়ে গেছে, আর কিচ্ছু করার নেই। রোজ কলেজে যাওয়া শুরু করলাম। সঞ্জিত রোজ কলেজের গেটে দাঁড়িয়ে থাকতো। আমি ঢুকতেই আমার মুখের দিকে তাকিয়ে থাকতো, কোনো কথা বলতো না। এটা এক অন্য সঞ্জিত, কাউরির পেছনে আর লাগে না। চুপটি করে কলেজের এক কোনায় দাঁড়িয়ে থাকে। আমি গেলে দেখে, আমি বেরোলেও তাকিয়ে তাকিয়ে দেখে, কিচ্ছু বলে না। একদিন ক্লাস চলছিল। ক্লাস চলাকালীন সঞ্জিত ঘরে এলো। স্যারকে বলল, আসতে পারি? স্যার পারমিশন দিলে এলো। সঞ্জিত বলল, আমি সবাইকে একটা কথা বলবো। পারমিতার মুখে আমি অ্যাসিড ছুঁড়ে মেরেছিলাম, ও সরস্বতী পুজোর চাঁদা দিতে চায়নি বলে। আমার কাছে ঝামেলা করছিল এসে। পুলিশের কাছে আমার নামে নালিশ জানিয়েছিল। তাই রাগে আমি ওর মুখে অ্যাসিড ছুঁড়ে মেরেছিলাম। আমি ভাবিনি এতে ওর মুখটা এতটা ঝলসে যাবে। রাগে এগুলো বুঝে উঠতে পারিনি আমি। সেদিন ওর মুখ পোড়াটা দেখে খুব কষ্ট লেগেছিল আমার, যেদিন ওকে আমি প্রথম দেখলাম। আজকে উঠেছিলাম, নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছিল। সেদিন থেকে এই অপরাধবোধ আমাকে না খেতে দিচ্ছে, না ঘুমোতে দিচ্ছে। শান্তি পাচ্ছিলাম না। তাই আজ সবাইকে বললাম। সবাই সঞ্জিতকে দেখে ভয় পায়। কারো সাহস হলো না বলার যে তুমি এটা অপরাধ করেছো বা অন্যায় করেছো। সঞ্জিতের বাবার পাওয়ারের স্যারও চুপ, কেউ কোনো কথা বলল না। সঞ্জিত এই কথাগুলো বলে ক্লাস থেকে বেরিয়ে গেল। বাড়ি ফেরার সময় রাস্তায় দেখা। সঞ্জিত বাইক দাঁড় করিয়ে বলল, পারলে আমাকে ক্ষমা করে দিও। যদিও আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই, তবুও বললাম। এই বলে সেখান থেকে চলে গেল। আমি কিছু বললাম না। সঞ্জিত একটা অন্য মানুষ হয়ে গেছে, কি আর বলার আছে। তবু ওর মুখটা দেখলে আমার খুব রাগ হতো, কষ্ট হতো, যন্ত্রণা হতো। ওর জন্যই আমার আজ এই পরিস্থিতি। আমি কাউরির কাছে মুখ দেখাতে পারি না, এর জন্য ও দায়ী। সঞ্জিত পরের দিন কলেজে এলো। আমার কাছে এসে বলল, আমি ক্ষমার যোগ্য নই, তবুও বলছি পারলে ক্ষমা করে দিও। আমি রেগে গিয়ে বললাম, ক্ষমা? ক্ষমা করে দিলে বুঝি আমার মুখ ভালো হয়ে যাবে? ক্ষমা করে দিলে বুঝি আমি আগের জীবন ফিরে পাবো? তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো। সঞ্জিত কিছু বলল না, মাথা নিচু করে থাকলো। কিছুক্ষণ পর মাথা তুলে আমার মুখের দিকে তাকিয়ে বলল, আমি তোমার জীবনটা যখন শেষ করেছি, আমিই তোমার জীবনটা নতুন করে সাজিয়ে দেব। আমি সঞ্জিতের কথা শুনে হেসে উত্তর দিলাম, নতুন জীবন? কথা না বাড়িয়ে চলে এলাম ক্লাসে। পরের দিন আমি ক্লাস করছিলাম। হট করে সঞ্জিত এলো, কোনো কথা নেই। এসে একটা কৌটো থেকে সিঁদুর বের করে আমায় সিঁদুর পরিয়ে দিল। সবাই অবাক, আমিও অবাক। আকাশ থেকে পড়লাম। আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। মাথায় হাত দিয়ে দেখলাম মাথায় এক কৌটো সিঁদুর ঢেলে দিয়েছে, সারা নাকে মুখে সিঁদুর। আমি বললাম, এটা তুমি কি করলে? এত কিছু করেও তোমার শান্তি মেলেনি? তুমি এটা কি করলে? সঞ্জিত আমার মুখ নিজের হাত দিয়ে চেপে কথা আটকে বলল, আমি এতদিন তোমায় খুব অত্যাচার করেছি, খুব কষ্ট দিয়েছি। আজ থেকে আমি তোমার গোলাম। সব অত্যাচারের প্রতিশোধ নেবে এবারে। আমি তোমায় সিঁদুর পরিয়েছি, আজ থেকে আমরা স্বামী স্ত্রী। সমাজে কেউ আর তোমায় কিচ্ছু বলবে না। আমি তোমায় সিঁদুর পরিয়েছি মানে এই নয় যে আমাকে স্বামী বলে মানতে হবে। এটা তোমার হাতে, তুমি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আমার মনে হয়েছিল তাই সিঁদুর পরিয়েছি, বাকিটা তোমার হাতে, বলে চলে গেল। আমি কিছু বলতে পারলাম না। এক মাথা সিঁদুর নিয়ে রাস্তা দিয়ে কিভাবে যাব? মাথাটা ওড়না দিয়ে ঢেকে নিলাম। কলেজের গেট দিয়ে বেরোতেই দেখলাম বাইক নিয়ে দাঁড়িয়ে আছে সঞ্জিত। আমাকে বললে, উঠে এসো, আমি বাড়ি পৌঁছে দিচ্ছি। আমি কিছু না ভেবেই উঠে পড়লাম বাইকে, নামিয়ে দিল বাড়িতে। সঞ্জিত চলে গেল। বাবাকে আমি সব ঘটনাগুলো খুলে বললাম। বাবা বলল, অন্যায় করে যে অনুতপ্ত হয় সে প্রকৃত মহান। বাবার এই কথাটাই ভাবালো আমায়। আমি কি করব ভাবতে পারছিলাম না। ভাবলাম বাবা হয়তো ঠিক বলেছে। একটু পরে বাইকের শব্দ, হর্ন বাজতেই আমি বাইরে বেরিয়ে দেখি সঞ্জিত। আমায় বলল, উঠে এসো। আমি বললাম, কোথায়? সঞ্জিত বলল, ভয় নেই, আমি তোমার স্বামী, উঠে আসতে পারো, এসো। আমি উঠলাম সঞ্জিতের বাইকে। একটা ডক্টরের কাছে গিয়ে আমার মুখটা দেখালো। ডাক্তারবাবুকে আমার মুখটা দেখিয়ে বলল, এটা যেভাবেই হোক ঠিক করে দিতে হবে। যত টাকা লাগে আমি দেব, যা যা করতে হয় আমি করব,
কিন্তু আমার এই মুখ আগের মুখ চাই। ডাক্তারবাবু বলল, এখানে তেমন কোনো ব্যবস্থা নেই যাতে পুরোপুরি মুখটা নির্মূল হয়। তবে আমার একজন পরিচিত প্রফেসর সার্জেন আছে, কিন্তু উনি আমেরিকায় থাকেন। যদি তোমরা চাও আমি ওনার সাথে তোমাদের যোগাযোগ করিয়ে দিতে পারি। সঞ্জিত বলল, হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করুন। সঞ্জিত আমাকে বাড়ি পৌঁছে দিল। আমি ওকে বললাম, আমি ঠিক আছি, আমাকে নিয়ে তোমায় অত ভাবনা ভাবতে হবে না, আমি বেশ একা আছি, একাই ভালো থাকবো। সঞ্জিত মোটরসাইকেল থেকে নেমে আমার পায়ে হাত দিয়ে পা দুটো জড়িয়ে ধরে বলল, একটা সুযোগ দাও প্লিজ আমাকে, আমি এই পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পারছি না, তুমি একবার ভালো হয়ে যাও, আমি আর তোমায় কোনোদিনও বিরক্ত করব না। আমি সঞ্জিতের হাত ছাড়িয়ে বললাম, ছাড়ো, কি করছো এসব, বলে ঘরে চলে গেলাম। বাবাকে বললাম সবটা। বাবা বলল, যা মা যা, সঞ্জিতের কথা শোন, মানুষ মাত্রই তো ভুল করে, তাকে শুধরানোর একটা সুযোগ দে, তোকে ভালোবেসে ফেলেছে ও, আগে যা করেছে সেটা বয়স আর আভিজাত্যর অহংকার। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে। সঞ্জিত সন্ধেবেলা আবার এলো, বলল, তোমার ডকুমেন্টসগুলো দাও, পাসপোর্ট ভিসা করতে দেব। আমি দিইনি। বাবার সব ডকুমেন্টস বের করে দিল সঞ্জিতকে। সঞ্জিত বাবার পায়ে হাত দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি অনুতপ্ত সেই দিনের জন্য। বাবা সঞ্জিতকে পা ছাড়িয়ে বুকে জড়িয়ে ধরল। সঞ্জিত হাউমাউ করে কেঁদে ফেলল। আমি সঞ্জিতকে দেখে অবাক হচ্ছিলাম, যত দেখছিলাম ততই অবাক হচ্ছিলাম। 1 মাস এভাবেই চলল। সঞ্জিত আমাকে কলেজে নিয়ে যেত, আবার বাড়িতে পৌঁছে দিত, সব জায়গায় নিয়ে যেত, আমার দরকারের আগেই সব জিনিস বাড়িতে পৌঁছে দিত। একদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, বাড়ি যেতে পারিনি। বাবা বলল, রাতটা এখানেই থেকে যাও। থেকেও গেল। আমি কিচ্ছু বললাম না, আমি ঘরে ছিলাম। সঞ্জিত বলল, আসবো? আমি বললাম, হুম। এর আগে কখনো আমার ঘরে সঞ্জিত আসেনি। সঞ্জিত বলল, আমাকে এখনো ক্ষমা করতে পারোনি না? আমি উত্তর কিছুই বললাম না। সঞ্জিত আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। আমি কিছু বলতে পারিনি, সারা শরীরে কাঁটা দিচ্ছিল। নিজেকে সামলে মনকে শান্ত করে সঞ্জিতের হাতটা ছাড়িয়ে রান্নাঘরে চলে গেলাম। টেবিলে খাবার বেড়ে ডাকলাম। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ল। সঞ্জিত বাবার কাছেই শুলো। মাসখানেক পর আমেরিকায় রওনা দিলাম। ট্রিটমেন্ট শুরু হলো আমার। নতুন প্রযুক্তিতে আমার মুখটা প্লাস্টিক সার্জারি করে ঠিক আগের মতো করে দিল। সঞ্জিত আমাকে দেখতে এসেছিল, হাতে একটা প্যাকেট। আমি বললাম, কি এটা? বলল, খুলে দেখো। খুলে দেখলাম একটা আয়না। প্যাকেট খুলেই আমার মুখটা আয়নায় দেখা গেল। আমি আয়নাটা হাতে তুলে মুখটা দেখে নিজেকেই নিজে চিনতে পারলাম না, ঠিক আগের মতো, শুধু কয়েকটা সেলাইয়ের দাগ। ডাক্তারবাবু বলেছেন মাসখানেক পর সব মিলিয়ে যাবে আস্তে আস্তে। আমি নিজেকে চিনতে পারছিলাম না, চেহারাটা আগের মতো দেখাচ্ছিল। ভীষণ আনন্দ হচ্ছিল আমার। এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না হয়তো। সঞ্জিত আমায় আগে কোনো দিনও কখনো কোনো গিফট দেয়নি, এই প্রথম সে আমার জীবনের সেরা গিফটটি দিল। আমার নতুন জীবনটা দেখিয়ে দিল একটা ছোট্ট আয়নায়। আমরা বাড়ি ফিরে এলাম। সঞ্জিতকে আমিও ভালোবাসতে শুরু করলাম। বাড়ি এসে বাবা আমাকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। আমিও বাবাকে দেখে কাঁদতে শুরু করলাম। সঞ্জিতেরও চোখে জল। বাবা আমার মুখটা হাত দিয়ে সাপটে বলল, আমার রাজকন্যা। আমি বললাম, হুম। সঞ্জিত বলল, কাকু, আমার কাজ শেষ, আমি আপনার মেয়েকে ফিরিয়ে দিয়েছি আপনার কাছে, ঠিক যেমনটা আগে ছিল তেমনটা। আপনারা ভালো থাকবেন। সঞ্জিত আমার দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, ভালো থাকবে।
আমাদের বাড়ি থেকে একটু দূর, বেশিটা দূর নয়। প্রত্যেক দিন সন্ধেবেলা এসে আমি আর সঞ্জিত বাবাকে দেখে যেতাম। আমাদের জীবন শুরু হলো, নতুন জীবন। আমি সঞ্জিত সবটা ভুলে নতুন জীবন শুরু করলাম।